1951 সালের মার্চে ইরানি পার্লামেন্ট অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানিকে জাতীয়করণের পক্ষে ভোট দেয়। ব্রিটিশ তেল জায়ান্ট, যা 1908 সালে পারস্য উপসাগরের কাছে তেল আবিষ্কার করেছিল এবং সরকার পরিচালনার জন্য মোহাম্মদ মোসাদ্দেককে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেয়, যিনি একজন স্পষ্টভাষী, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী ছিলেন। ক্ষমতা গ্রহণের ঠিক পরপরই মোসাদ্দেক জাতীয়করণ কার্যকর করেন এবং বলেন, বিদেশি দেশগুলোর সঙ্গে আমাদের দীর্ঘ বছরের আলোচনা কোনো ফল দেয়নি। এখন এই তেল আয় দিয়েই আমরা আমাদের সম্পূর্ণ বাজেট পরিচালনা করতে পারি এবং আমাদের জনগণের দারিদ্র্য, রোগ ও পশ্চাৎপদতার বিরুদ্ধে লড়াই করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ব্রিটিশ কোম্পানির ক্ষমতা দূর করার মাধ্যমে আমরা দুর্নীতি ও ষড়যন্ত্রকেও দূর করতে পারব, যার মাধ্যমে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলিকে প্রভাবিত করা হয়েছে। একবারই তত্ত্বাবধান শেষ হলে ইরান তার অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা অর্জন করবে। এই জাতীয়করণ তেহরানকে লন্ডনের সঙ্গে সংঘর্ষের পথে নিয়ে যায়, কিন্তু ব্রিটেন জানত মার্কিন অনুমোদন ছাড়া কোনো সামরিক হস্তক্ষেপ সম্ভব নয় এবং দেশের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও এবং নতুনভাবে জাতীয়করণকৃত তেল শিল্পের ওপর পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ দ্বারা আরোপিত বয়কটের পরেও তারা নিজেরা ইরানি সরকারকে উৎখাত করতে পারেনি। এর পরিবর্তে তারা যুক্তরাষ্ট্রের দিকে ফিরে যায়। যদিও ট্রুম্যান প্রশাসন শুরুতে এতে জড়াতে অনিচ্ছুক ছিল, তবে তা বদলে যায় যখন ডুয়াইট ডি আইজেনহাওয়ার নির্বাচিত হন এবং ডালেস ভ্রাতৃদ্বয় অ্যালান ও জন ফস্টার যথাক্রমে সেন্ট্রাল ইন্টেলিজেন্সের পরিচালক এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। 1953 সালের জুন মাসের মধ্যে সিআইএ ইতোমধ্যে ব্রিটিশ বিপ্লবের প্রস্তাবটিকে নিজেদের গোপন অভিযানে রূপান্তর করতে শুরু করে, যার নাম ছিল অপারেশন টিপিএ জ্যাক্স, যা গোয়েন্দা জগতের এক খোলা গোপন বিষয়। মোসাদ্দেককে উৎখাত করার ক্ষেত্রে সিআইএ এবং MI6 এর ভূমিকা যুক্তরাষ্ট্র সরকার অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে এসেছে এবং আজও তা ব্রিটিশ সরকার দ্বারা স্বীকার করা হয়নি। তবুও অপারেশনে সিআইএর নিজস্ব অভ্যন্তরীণ ইতিহাস, যা প্রথম 2000 সালে জনসাধারণের সামনে প্রকাশিত হয়, আমেরিকান ও ব্রিটিশ হস্তক্ষেপের ব্যাপকতা নিশ্চিত করে। তারা ইরানের শাহকে পরিকল্পনায় রাজি করাতে সক্ষম হয়। তারা মোসাদ্দেকের উত্তরসূরি হিসেবে জেনারেল ফেসলুল্লাহ জাহিদিকে হাতে বেছে নেয়। তারা একটি প্রচারণা চালায় যার মাধ্যমে মোসাদ্দেককে একজন গভীরভাবে গণতান্ত্রিক জাতীয়তাবাদের অনুগামী, যিনি কঠোরভাবে দেশের কমিউনিস্ট পার্টিকে তার সরকারে প্রবেশ করতে দেননি, তাকে এমন এক কমিউনিস্ট সহানুভূতিশীল হিসেবে উপস্থাপিত করা হয় যিনি ইরানকে সোভিয়েতদের কর্ণঝালে ঠেলে দেবেন। তারা শত শত হাজার ডলার ব্যয় করে সাংবাদিক, ধর্মীয় নেতা এবং এমনকি ইরানি সংসদ সদস্যদের ঘুষ দেন যেন তারা এই ষড়যন্ত্রে অংশ নেয়, এবং তারা এজেন্টদের এবং টাকা ভর্তি স্যুটকেসের একটি নেটওয়ার্ক ব্যবহার করে দেশজুড়ে দাঙ্গা ও বিক্ষোভ উস্কে দেয়। শেষ পর্যন্ত অভিযানটি সফল হয়। মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা হয়। জেনারেল ফেসলুল্লাহ জাহিদি তার জায়গা নেন এবং পশ্চিম সমর্থিত শাহ পরবর্তী 25 বছর ধরে তার ভীতিকর গোপন পুলিশের কঠোর শাসনের মাধ্যমে দেশ শাসন করেন। একই সাথে ইরানি তেল বিক্রয় নিয়ে একটি নতুন চুক্তিতেও পৌঁছানো হয়। তবে এবার অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি, যা এখন পুনরায় ব্র্যান্ড হিসেবে ব্রিটিশ পেট্রোল নামে পরিচিত, তা দেশের লাভজনক তেল ক্ষেত্রে একচেটিয়া অবস্থান রাখবে না, বরং একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম গঠিত হয় যার মধ্যে আমেরিকান কোম্পানি শেভরন এবং স্ট্যান্ডার্ড অয়েলও চুক্তিতে অংশ নেয়। কিন্তু পুরাতন ব্রিটিশ সাম্রাজ্যের ছায়া যখন নতুন আমেরিকান সুপার পাওয়ারের নিম্নে ধুন্ধুলে যায়, তখন সেই স্পষ্ট প্রতিফলন দেখা যায় মিশরে 1956 সালে সুয়েজ সংকটের সময়। সুয়েজ সংকটের সময় মিশর, যা ইউরোপ ও এশিয়ার প্রধান মশলা ও বাণিজ্য পথের উপর অবস্থিত, ব্রিটিশ সাম্রাজ্যের জন্য শতাব্দী পুরনো গুরুত্ব বহন করে। এটি ছিল ব্রিটিশ নৌবাহিনী নেলসনের অধীনে এবং ব্রিটিশ সেনাবাহিনী জেনারেল র্যালফ অ্যাবেক্রম্বির নেতৃত্বে, যারা ফরাসি অভিযানের সময় নেপোলিয়নকে দেশ থেকে বিতাড়িত করেছিল। 19 শতকের প্রথমেই তবে 1869 সালে সুয়েজ খাল খোলার মাধ্যমে মিশনের ভূরাজনৈতিক গুরুত্ব ব্রিটিশ সাম্রাজ্যের জন্য স্থায়ীভাবে নিশ্চিত হয়।
সুয়েজ খাল যা ভূমধ্য সাগরকে লাল সাগরের সাথে সংযুক্ত করে এবং এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত জাহাজ চলাচলের দূরত্ব ব্যাপকভাবে হ্রাস করে, তা প্রযুক্তিগতভাবে মিশরীয়দের পর ছিল। কিন্তু প্রকল্পটি ফরাসিদের দ্বারা সূচিত ছিল এবং যে কনসেশন কোম্পানি খাল পরিচালনা করত তা প্রধানত ফরাসি শেয়ারহোল্ডারদের দ্বারা অর্থায়িত হয়েছিল। 1875 সালের অর্থনৈতিক সংকট মিশরের গভর্নরকে নিজের শেয়ারগুলো ব্রিটিশদের কাছে বিক্রি করতে বাধ্য করে। যেহেতু সেই সময় সংসদ অধিবেশনরত ছিল না, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরায়েলি তার ঘনিষ্ঠ ব্যক্তিগত বন্ধু লায়নাল ডি রথচাইল্ডের কাছে প্রয়োজনীয় 4 মিলিয়ন পাউন্ড সংগ্রহের জন্য অবলম্বন করেন। 1882 সালে মিশরে ব্রিটিশ দখলের পর একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে খালকে ব্রিটিশ সুরক্ষার অধীনে একটি নিরপেক্ষ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়, যেখানে ব্রিটিশ সেনা এখন মোতায়েন ছিল। এই অনিশ্চিত শক্তির ভারসাম্য বিভিন্ন রূপে 70 বছরেরও বেশি সময় ধরে টিকেছিল। প্রথমত, বিশ্বযুদ্ধের পূর্ব দশকে ব্রিটেনে মিশরে তথাকথিত আড়াল প্রোটেক্টরেট হিসেবে, তারপর প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন এবং পরবর্তী সময়ে দেশটির সরাসরি দখলে, এবং পরে 1922 সালে ব্রিটেনের একতরফা ঘোষণা অনুযায়ী মিশরের স্বাধীনতা, যার শর্ত ছিল মিশরের দ্বীপ প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণার উপর ব্রিটিশদের নিয়ন্ত্রণ থাকবে। ব্রিটেনের কার্যত দেশটির ওপর নিয়ন্ত্রণ ছিল, এটাই ছিল অন্যতম একটি ক্ষোভ যা ফ্রি অফিসার্স মুভমেন্ট উত্থানের পেছনে ভূমিকা রাখে। এই আন্দোলন ছিল মিশরের সশস্ত্র বাহিনীর কিছু জাতীয়তাবাদী সদস্যের একটি সংগঠন, যারা রাজা ফারুককে ক্ষমতা থেকে সরিয়ে 1952 সালের মিশরীয় বিপ্লবের মাধ্যমে সরকার দখল করে। এই আন্দোলনের নেতাদের একজন গামাল আব্দুল নাসের হুসেন 1954 সালে মিশরের প্রেসিডেন্ট হন এবং একের পর এক জাতীয়তাবাদী সাম্রাজ্যবাদ বিরোধী পদক্ষেপ নেওয়া শুরু করেন, ঠিক যেমনটি মোসাদ্দেক করেছিলেন, যা তাকে দেশটির ভিতরে থাকা ব্রিটিশ বাহিনীর সঙ্গে দ্বন্দ্বে নিয়ে যায়। এই পদক্ষেপগুলোর চূড়ান্ত রূপ ছিল 26 জুলাই 1956 সালে নাসেরের সুয়েজ খাল জাতীয়করণ। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল যৌথভাবে মিশরে আক্রমণ চালায়, যাকে বলা হয় সুয়েজ সংকট। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ওই আক্রমণে সমর্থন দেননি, বরং আইজেনহাওয়ার তখনও বিশ্বাস করতেন যে কূটনৈতিক চাপ ও আলোচনার মাধ্যমে নাসেরকে সোভিয়েত প্রভাব থেকে ফিরিয়ে আনা সম্ভব এবং এর মাধ্যমে আমেরিকা আরব বিশ্বে নিজের প্রভাব বিস্তার করতে পারবে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একত্র হয়ে আক্রমণ বন্ধ করতে বাধ্য করে। এই সংকট ছিল একটি নির্ধারক মোড়। ব্রিটিশ সাম্রাজ্যের যুগ শেষ হয়ে গেল এবং শুরু হলো আমেরিকান সুপার পাওয়ারের যুগ। এখন থেকে আমেরিকান সামরিক ও অর্থনৈতিক শক্তি মুসলিম বিশ্বে এবং বিশ্বব্যাপী নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। কিন্তু আমেরিকানরা তাদের ব্রিটিশ পূর্বসূরিদের কাছ থেকে ভালো করেই শিখেছিল যে শতাব্দীর পর শতাব্দী ধরে ব্রিটিশরা যেসব কৌশল অবলম্বন করে তাদের প্রভাব বজায় রেখেছিল, যেমন কৌশলগত ও পরিবর্তনশীল জোট, দ্বৈত নীতি এবং গোপন অপারেশন, আমেরিকানরাও এখন সেই একই কৌশল ব্যবহার করে তাদের ক্ষমতা কাজে লাগাতে শুরু করে। তারা এই কৌশল প্রয়োগ করে ইরানে, যেখানে তারা শাহের নির্মম একনায়কতন্ত্রকে সমর্থন করেছিল, এমনকি গোপনে নির্বাসিত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিল। তারা এই কৌশল প্রয়োগ করেছিল ইন্দোনেশিয়ায়, যেখানে তারা বিভিন্ন সময় ইসলামপন্থী বিদ্রোহীদের, তারপর আবার সুকার্নোর সরকারকেও সমর্থন করেছিল এবং শেষমেশ সেই সুহার্তকে সমর্থন করেছিল, যিনি আমেরিকান সমর্থনে ক্ষমতায় উঠে প্রায় 5 লক্ষাধিক মানুষ হত্যা করেন। তারা এই কৌশল প্রয়োগ করেছিল সিনাই উপদ্বীপেও, যেখানে এখন ডিক্লাসিফাইড হওয়া নথি অনুযায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ইয়ম কিপ্পুর যুদ্ধ পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন, যাতে আরবরা এই সিদ্ধান্তে পৌঁছায় যে শান্তি আসতে পারে শুধুমাত্র আমেরিকার মাধ্যমেই, এবং ইসরায়েলিরা বুঝে ফেলে যে আমেরিকার সমর্থন ছাড়া তারা জিততে পারবে না। তারা এই কৌশল প্রয়োগ করেছিল সৌদি আরবেও, যেখানে মার্কিন ট্রেজারি সেক্রেটারি উইলিয়াম সাইমন এক গোপন চুক্তির মাধ্যমে পেট্রোডলার সিস্টেম চালু করেন, যে আমেরিকার বিশ্বজুড়ে আধিপত্য বজায় রাখে এবং 1973 সালের তেল সংকট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করে। এই চুক্তি অনুযায়ী সৌদি সরকার মার্কিন তেল কিনবে, মার্কিন অস্ত্র ও যন্ত্রপাতি নেবে, আর বিনিময়ে তাদের তেল বিক্রির আয় দিয়ে মার্কিন ট্রেজারিতে বিনিয়োগ করে আমেরিকার ঋণ অর্থায়নে সাহায্য করবে। এই আমেরিকান নেতৃত্বাধীন ষড়যন্ত্র ও দ্বৈতনীতির যুগ চূড়ান্ত রূপ পায় এক ঐতিহাসিক বছরে, মুসলিম বিশ্বের জন্য এক মোড় ঘোরানো বছর 1979 সালে।
1979 সাল ছিল ইরানি বিপ্লবের বছর। সেই বছর যখন 1953 সালে আমেরিকা ও ব্রিটেন মিলে মোসাদ্দেককে অপসারণ করেছিল, তার প্রতিফলন ফিরে এসেছিল পশ্চিমা সমর্থিত শাহকে উৎখাত করার মাধ্যমে, এবং এটি ছিল রাজনৈতিক ইসলামের জন্য প্রথম বড় বিজয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠা। সেই বছরই মক্কার গ্র্যান্ড মসজিদ দখলের ঘটনাও ঘটে, যখন ইসলামপন্থী কঠোরপন্থীরা মুসলিম বিশ্বকে হতভাগ করে দেয় ইসলাম ধর্মের পবিত্রতম মসজিদে হামলা চালিয়ে। প্রায় 2 সপ্তাহ ধরে নাটকীয় অচলাবস্থার মধ্যে তারা সৌদি শাসক গোষ্ঠীকে অপসারণ এবং পশ্চিমাকরণের প্রচেষ্টার অবসান দাবি করে। সেই বছরই মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেন, যা 2 দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করে তোলে, এবং এই চুক্তির পরিণতিতে ঠিক 2 বছর পর সাদাতকে হত্যা করে ইজিপশিয়ান ইসলামিক জিহাদ সদস্যরা। এবং একই বছর আফগানিস্তানে ঘটে যাওয়া ঘটনাগুলো এমন এক ধারাবাহিক ঘটনার সূচনা করে যা শেষ পর্যন্ত জন্ম দেয় এক গোষ্ঠীর, যাকে আমরা আজ আল কায়েদা নামে চিনি। সোভিয়েত সেনারা কাবুলের রাস্তায় তীব্র যুদ্ধ চালায়। কেউ কেউ বলে সোভিয়েত বাহিনী তখন দেশটির সব বড় শহর ও মহাসড়কের পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। সব তথ্য অনুযায়ী এই সোভিয়েত দখলদারি ছিল অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পিত এবং দক্ষতার সঙ্গে বাস্তবায়িত। 1979 সালের বড়দিনের রাতে সোভিয়েত সেনারা আফগানিস্তানে আক্রমণ শুরু করে। প্রথমে এই আক্রমণকে আমেরিকান জনগণের কাছে তুলে ধরা হয় একটি হঠাৎ আক্রমণ হিসেবে, যেন এটি ছিল রাশিয়ানদের নতুন এক অভিযান, যার লক্ষ্য ছিল পুরো অঞ্চল দখল করে বিশ্ব ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলা। 50,000 heavily armed Soviet troops have crossed the border and are now dispersed throughout Afghanistan, attempting to conquer the fiercely independent Muslim people of that country. If the Soviets are encouraged in this invasion by eventual success, and if they maintain their dominance over Afghanistan and then extend their control to adjacent countries, the stable, strategic, and peaceful balance of the entire world will be changed. বর্তমানে যেসব ইতিহাসবিদদের সোভিয়েত ইউনিয়নের দলিল আর্কাইভে প্রবেশাধিকার আছে, তারা জানেন সোভিয়েত নেতৃত্ব আদৌ আফগানিস্তানে জড়াতে আগ্রহী ছিল না। তারা ভালো করেই জানত যে আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যসমূহের কবরস্থান। সোভিয়েত রাজনীতিবিদ ও সামরিক নেতারা জানতেন আফগানিস্তানকে সামরিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণে আনার যে কোনো প্রচেষ্টা হবে অত্যন্ত কঠিন। আসলে এই আক্রমণ ছিল এক ধারাবাহিক ঘটনার পরিণতি, যা আফগানিস্তান এবং তার আশেপাশের অঞ্চলকে চরম বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই শুরু হয় এই প্রেক্ষাপট, যখন আফগানিস্তানের গ্রামীণ ও কৃষিনির্ভর সমাজ ব্যবস্থার মধ্যে থাকা শহরভিত্তিক প্রগতিশীল রাজনৈতিক অভিজাত শ্রেণী একাধিক সংস্কার ও উন্নয়ন প্রকল্প হাতে নেয়। তারা আশা করেছিল এর মাধ্যমে তারা দেশকে আধুনিক যুগে নিয়ে যেতে পারবে। এই কাজে সহায়তা চেয়ে তারা মুখ ফেরায় সোভিয়েত ইউনিয়নের দিকে। সোভিয়েতরা শুধুমাত্র $10 কোটি স্বল্প সুদের ঋণ প্রদানেই সীমাবদ্ধ ছিল না, তারা আফগানিস্তানের রাজনৈতিক ও সামরিক অভিজাতদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্যও আমন্ত্রণ জানায়। ফলে এই তরুণ আফগান অভিজাতরা দেশে ফিরে কমিউনিজম নিয়ে আসে। এই আফগান কমিউনিস্টরা 1973 সালে কাবুলে একটি রক্তহীন সামরিক অভ্যুত্থানকে সমর্থন করে। এই অভ্যুত্থানে রাজাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং একটি একদলীয় রাষ্ট্র গঠন করা হয়, যেখানে পিপলস ডেমোক্রেটিক পার্টি অব আফগানিস্তান বা পিডিপিএ নামে একটি প্রো সোভিয়েত মার্কসিস্ট লেনিনিস্ট দল সরকারের অংশ হয়। এই দলের আফগান জাতীয় সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু পিডিপিএ নতুন সরকারের কাছ থেকে কাঙ্ক্ষিত কমিউনিস্ট অগ্রগতি না পেয়ে 1978 সালে আরেকটি অভ্যুত্থানের সূচনা করে। এই নতুন কমিউনিস্ট সরকারের নেতৃত্বে ছিলেন নূর মোহাম্মদ তরাকি। তাঁর শাসনামলে ব্যাপক সংস্কার চালানো হয়,
যেমন ভূমি সংস্কার। একটি পরিবার কত জমি রাখতে পারবে তা সীমাবদ্ধ করা হয়। সামাজিক সংস্কার, শরিয়া আইন বিলুপ্ত করা হয়। নারীদের শিক্ষা চালু করা হয়। জোরপূর্বক বিয়ে ও অন্যান্য ঐতিহ্যবাহী প্রথা বিলুপ্ত করার চেষ্টা চলে। এদিকে রাজনৈতিক বিরোধীদের ধরে ফেলা হয় এবং যারা গ্রামে প্রতিরোধ করছিল তাদের গণহারে হত্যা করা হয়। এইসব পদক্ষেপে দেশজুড়ে ইসলামী মৌলবাদী ও রক্ষণশীলদের প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হয়, এমনকি নিজের দলের মধ্যেও ভাঙন ধরে। অবশেষে তরাকিকে সেপ্টেম্বর 1979 সালে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা হয় এবং অক্টোবর মাসে তাকে হত্যা করা হয়। তরাকির উত্তরসূরি এবং একসময়কার শিষ্য হাফিজুল্লাহ আমিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, কিন্তু তার শাসন আরও অস্থির ও স্বল্পস্থায়ী হয়। সেপ্টেম্বরেই তিনি ক্ষমতায় আসেন। রুশরা তখন সন্দেহ করছিল আমিন আফগানিস্তানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ করতে চাইছে। ফলে 1979 সালের 27শে ডিসেম্বর সোভিয়েত সেনারা আফগানিস্তানে প্রবেশ করে এবং আমিনকে হত্যা করে। অফিশিয়াল ইতিহাস যা সিআইএ রচনা করেছে এবং আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট দ্বারা সমর্থিত, এমনকি হলিউড প্রযোজিত সিনেমাগুলোতেও যেটি প্রচারিত হয়, তারা দাবি করে যে আফগানিস্তানে ঘটে যাওয়া এসব ঘটনার প্রতিক্রিয়ায় আমেরিকা সাড়া দেয় 1979 সালের সোভিয়েত আক্রমণের পর থেকেই। The defeat and breakup of the Soviet Empire, culminating in the crumbling of the Berlin Wall, is one of the great events of world history. There were many heroes in this battle, but to Charlie Wilson must go this special recognition. Just 13 years ago, the Soviet army appeared to be invincible. But Charlie, undeterred, engineered a lethal body blow that weakened the communist empire. Without Charlie, history would be hugely and sadly different. And so for the first time, a civilian is being given our highest recognition, that of honored colleague. Ladies and gentlemen of the clandestine services, Congressman Charles Wilson. কিন্তু এটাও ছিল এক মিথ্যা। বাস্তবে আফগান মুজাহিদিনদের, যাদের মুক্তিযোদ্ধা বলে অভিহিত করা হয়, সহায়তা করার গোপন অপারেশনটি সোভিয়েতদের আক্রমণের পর শুরু হয়নি, আর এটি চার্লি উইলসনের একক কাজও ছিল না। প্রাক্তন সিআইএ পরিচালক রবার্ট গেটস 1996 সালের তার আত্মজীবনীতে প্রকাশ করেন, আফগান মুজাহিদিনদের সহায়তা সোভিয়েত আক্রমণের পর শুরু হয়নি, বরং তার 6 মাস আগেই 1979 সালের জুলাই মাসে শুরু হয়েছিল। তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার একটি গোপন অভিযান অনুমোদন করেছিলেন, যাতে আফগানিস্তানের সোভিয়েতপন্থী সরকারের বিরোধীদের অর্থ এবং সহায়তা প্রদান করা হয়। এটি করা হয়েছিল সম্পূর্ণ জ্ঞানের সঙ্গেই যে এই বিরোধী গোষ্ঠীগুলোর সহায়তা সোভিয়েতদের উস্কানি দিতে পারে এবং তাদের আফগানিস্তানে টেনে আনতে পারে। আর এই উদ্দেশ্যই ছিল হোয়াইট হাউসের ভেতরের একটি নির্দিষ্ট গোষ্ঠীর, যাদের ডাকনাম ছিল দ্য ব্লিডার্স, কারণ তারা চেয়েছিল সোভিয়েত ইউনিয়নকে রক্তাক্ত এবং নিঃশেষ করে দিতে, যেমনটা ভিয়েতনামে আমেরিকার সঙ্গে ঘটেছিল। এই পরিকল্পনার সত্যতা 2 বছর পর জোবিগনিও ব্রেজিনস্কি, প্রেসিডেন্ট কার্টারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, 1998 সালের এক সাক্ষাৎকারে স্বীকার করেন। তিনি বলেন, ইতিহাসের অফিসিয়াল বা প্রচলিত বর্ণনা অনুযায়ী সিআইএর মুজাহিদিন সহায়তা শুরু হয় 1980 সালে, অর্থাৎ সোভিয়েত বাহিনী 1979 সালের 24 ডিসেম্বর আফগানিস্তানের আক্রমণ চালানোর পর। কিন্তু বাস্তবে যা এতদিন গোপন রাখা হয়েছে ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রকৃতপক্ষে 1979 সালের 3 জুলাই প্রেসিডেন্ট কার্টার প্রথম নির্দেশনা স্বাক্ষর করেন, যার অধীনে সোভিয়েতপন্থী কাবুল সরকারের বিরোধীদের গোপনে সহায়তা প্রদান শুরু হয়, এবং সেদিনই ব্রেজিনস্কি প্রেসিডেন্টকে একটি নোট লেখেন, যেখানে তিনি জানান, আমার মতে এই সহায়তা সোভিয়েতদের সামরিক হস্তক্ষেপের দিকে ঠেলে দেবে। এই গোপন প্রোগ্রামের নাম ছিল অপারেশন সাইক্লোন, ইতিহাসের অন্যতম বৃহত্তম গোপন সামরিক অপারেশন। এই প্রোগ্রাম 1980-র দশক জুড়ে চলতে থাকে ও আরও বিস্তৃত হয়। এর ফলাফল তালেবান গোষ্ঠীর উত্থান এবং এমন এক ধরনের ইসলামী সন্ত্রাসবাদের উৎসাহ
যেটিকে ব্রেজিনস্কি সেই একই সাক্ষাৎকারে ব্যঙ্গ করে বলেন, সাম অ্যাজিটেটেড মুসলিমস। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রেজিনস্কি পাকিস্তানে উড়ে যান প্রতিরোধ আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য। তিনি চাইছিলেন মুজাহিদিনদের অস্ত্র সরবরাহ করতে, তবে এমনভাবে যাতে আফগান সীমান্তে আমেরিকার ভূমিকা প্রকাশ না পায়। খাইবার পাসের কাছে তিনি আল্লাহর সৈনিকদের উদ্দেশ্যে আহ্বান জানালেন তাদের প্রচেষ্টা দ্বিগুণ করার জন্য। We know of their deep belief in God, and we are confident that their struggle will succeed. That land over there is yours. You'll go back to it one day because your fight will prevail and you'll have your homes and your mosques back again because your cause is right and God is on your side. The purpose of coordinating with the Pakistanis will be to make the Soviets bleed for as much and as long as is possible. সংগ্রামের খবর ছড়িয়ে পড়তে থাকে আরব বিশ্বজুড়ে, আর অচিরেই সাহসী মুজাহিদ্দিনদের গল্প, যারা কমিউনিস্ট অবিশ্বাসীদের বিরুদ্ধে লড়াই করছিল, তা জিহাদের জন্য একটি আহ্বানে পরিণত হয়। আফগান প্রতিরোধ যোদ্ধারা পেশোয়ারকে, যেটি পাকিস্তানের সীমান্তের ঠিক ওপারে, তাদের সদর দপ্তর বানিয়ে তোলে, আর সেখানেই মুসলিম বিশ্বের নানা প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা প্রথম হাতে শুনতে পায় সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধের গল্প, আর নিজের চোখে দেখে শরণার্থীদের দুর্দশা, যারা রুশ আগ্রাসীদের দ্বারা তাদের ঘরবাড়ি থেকে উৎখাত হয়েছিল। এমনই একজন দর্শনার্থী ছিল আবদুল্লাহ আজ্জাম, একজন আগ্রহী তরুণ ফিলিস্তিনি, যার সাম্প্রদায়িক কর্মসূচির কারণে সে জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে তার লেকচারার পদ হারায়, আর সে একটি পদ গ্রহণ করে ইসলামাবাদে, যাতে সে আফগান জিহাদের কাছাকাছি থাকতে পারে। কিন্তু সেটিও যথেষ্ট ছিল না তার জন্য। সে তার পদ থেকে ইস্তফা দেয় এবং নিজেকে পুরোপুরি আফগান কারণের জন্য উৎসর্গ করে। সে শরণার্থী শিবিরগুলোতে এবং পেশোয়ারে মুজাহিদ্দিনদের ঘাঁটিতে সময় কাটায়, একটি ফতোয়া জারি করে যাতে বলা হয় মুসলমানদের দায়িত্ব আফগানিস্তানে জিহাদ করা, এবং সে প্রায়ই জেদ্দায় সফর করত, সেখানে তরুণ মুসলমানদের এই কারণে নিয়োগ করত। জেদ্দায় অবস্থানকালে সে থাকত এক ধনী তরুণ সৌদির গেস্ট ফ্ল্যাটে, যার নাম ছিল ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেন ছিল মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেনের 54টি সন্তানের মধ্যে 17তম। মোহাম্মদ বিন লাদেন ছিল একজন ভ্রাম্যমাণ দিনমজুর ইয়েমেন থেকে আগত, যে সৌদি নির্মাণ খাতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল এবং সৌদি রাজপরিবারের বাইরে অন্যতম ধনকুবের হয়ে ওঠে। মোহাম্মদ বিন লাদেনের ব্যবসা, যা আজ বিন লাদেন গ্রুপ গ্লোবাল হোল্ডিং কোম্পানি নামে পরিচিত এবং একটি বিস্তৃত বহু বিলিয়ন ডলারের বহুজাতিক কনগ্লোমারেট গঠন করেছে, যা বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাণ প্রকল্পে জড়িত, তা শুরু হয়েছিল খুবই সাধারণ পথ থেকে। 1930 সালে তার জন্মভূমি ইয়েমেন থেকে জেদ্দায় আসার পর মোহাম্মদ বিন লাদেন প্রথমে ডক শ্রমিক হিসেবে কাজ করেন, তারপর আরামকোর জন্য রাজমিস্ত্রি হিসেবে, যখন দেশটিতে প্রথম তেল বুম শুরু হয়। যখন আরামকো সৌদি সরকারের জন্য নেওয়া কিছু নির্মাণ কাজ সাবকন্ট্রাক্ট দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন বিন লাদেন সেই সুযোগ ব্যবহার করে তার নিজের নির্মাণ প্রতিষ্ঠানকে বাড়াতে থাকে। তার কঠোর নির্মাণ মানদণ্ড, তার শক্তি, সততা আর তার কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মনোভাব মোহাম্মদ বিন লাদেনকে একজন দক্ষ কারিগর এবং শিক্ষক হিসেবে খ্যাতি এনে দেয় এবং তাকে কিং ইবন সৌদের অর্থমন্ত্রীর নজরে আনে। বয়স হওয়া রাজা সৌদ, যিনি তখন প্রায় পুরোপুরি হুইলচেয়ারে আবদ্ধ ছিলেন, তিনি বিন লাদেনকে জেদ্দায় তার প্রাসাদ সংস্কারের সুযোগ নেন, যাতে একটি র্যাম্প বানানো যায়, যার মাধ্যমে তার গাড়ি সোজা দ্বিতীয় তলার বেডরুম পর্যন্ত যেতে পারে। বিন লাদেনের কাজ এবং এই অঙ্গীকারে তিনি নিজ হাতে রাজার গাড়িটি নতুন বানানো র্যাম্প দিয়ে চালিয়ে নিয়ে যান, যাতে নিশ্চিত হওয়া যায় র্যাম্পটি ওজন সহ্য করতে পারে। এতে রাজা এতটাই মুগ্ধ হন যে তিনি বিন লাদেনকে একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব দেন এবং এমনকি তাকে সম্মানসূচক জনকল্যাণ মন্ত্রীর উপাধিও দেন। বিন লাদেনের ব্যবসা, পরে যার নামকরণ হয় সৌদি বিন লাদেন গ্রুপ, সে প্রতিষ্ঠান সৌদি আরবের বেশিরভাগ সড়ক নির্মাণ করে, মদিনায় নবীর মসজিদ সংস্কার করে, এমনকি মক্কায় মসজিদুল হারাম সংস্কারও করে। যদিও মোহাম্মদ বিন লাদেনের সম্পদ বহু সন্তানদের মধ্যে ভাগ হয়ে যায় এবং যদিও ওসামার বাবা তার মাকে তালাক দিয়েছিলেন ওসামার জন্মের পরপরই, তবুও ওসামা বিন লাদেন এমন এক বিলাসবহুল জীবনে জন্মেছিল যেটা রাজপরিবার ছাড়া রাজ্যের খুব কম লোকে চিন্তা করতে পারত।
ওসামা বিন লাদেনের পারিবারিক সম্পদ থেকে পাওয়া অংশ অনুমান করা হয় প্রায় $30 মিলিয়ন, এবং প্রত্যাশা ছিল সে তার অনেক ভাইয়ের মতো পারিবারিক ব্যবসায় যোগ দেবে। সে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি ও ব্যবসা প্রশাসন অধ্যয়ন করে, যেখানে সে তার সঙ্গে পরিচিত হয় এবং প্রভাবিত হয় আবদুল্লাহ আজ্জামের সঙ্গে, যিনি তখন জিহাদ এবং শুধু রাইফেল, কোনো আলোচনা নয়, কোনো সম্মেলন নয়, কোনো সংলাপ নয়, এই মতবাদ দিয়ে পরিচিত ছিলেন। ওসামা বিন লাদেন কখন এবং কিভাবে প্রথম আফগানিস্তানে যান সেই বিষয়ে মতপার্থক্য রয়েছে। ওসামা নিজেই সাংবাদিক রবার্ট ফিস্ককে তার প্রথম ওয়েস্টার্ন মিডিয়া সাক্ষাৎকারে 1993 সালে বলেছিলেন, যখন আফগানিস্তান দখল শুরু হয় আমি প্রচণ্ড ক্ষেপে যাই এবং সঙ্গে সঙ্গে সেখানে যাই। আমি 1979 সালের শেষের দিকে ইনভেশন শুরু হবার কয়েকদিনের মধ্যেই পৌঁছে যাই। তবে অন্যরা দাবি করেন সোভিয়েত আগ্রাসনের আগে ওসামা কখনও আফগানিস্তান সম্পর্কে শুনেইনি এবং সে দেশটিতে প্রথম পা রাখে 1984 সালে। যাই হোক না কেন, 1980-এর দশকের মাঝামাঝি সময়ে বিন লাদেন আরব বিশ্বের মধ্যে আফগান যুদ্ধের জন্য অন্যতম প্রধান তহবিল সংগ্রাহক হিসেবে সুপরিচিত হয়ে ওঠেন। তিনি তার পারিবারিক যোগাযোগ ব্যবহার করে ধনী সৌদিদের কাছ থেকে অনুদান সংগ্রহ করতেন এবং তা পাকিস্তানে পৌঁছে দিতেন যোদ্ধাদের সহায়তা করার জন্য। 1984 সালে ওসামা ও আজাম মিলে মাকতাব আল খিদমাত নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যেটিকে পরে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার আল কায়েদার পূর্বসূরি সংগঠন হিসেবে চিহ্নিত করে। এই গ্রুপটির লক্ষ্য ছিল আফগানিস্তানে জিহাদে অংশ নিতে ইচ্ছুক বিদেশি যোদ্ধাদের নিয়োগ করা। ওসামা তহবিল সংগ্রহের মাধ্যমে অর্থ সরবরাহ করতেন, কখনো সরাসরি নিজের অর্থও দিতেন। প্রথমে এটি ছিল পেশোয়ারে একটি সাধারণ অতিথিশালা, যেখানে আফগান যুদ্ধে যোগ দিতে আসা বিদেশি যোদ্ধারা কিছুদিন যাত্রাবিরতি করত। কিন্তু অর্থের প্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে এবং আরও যোদ্ধা আসতে থাকায় এই কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হয়। শীঘ্রই এটি আফগান যুদ্ধের আরও কিছু ব্যক্তিত্বের নজরে আসে, যেমন গুলবুদ্দিন হেকমাতিয়ার, এক নিষ্ঠুর আফগান যুদ্ধবাজ যাকে যুক্তরাষ্ট্র 600 মিলিয়ন সহায়তা দিয়েছিল এবং যিনি সোভিয়েতদের চেয়ে বেশি আফগানকে হত্যা করার জন্য বরবাদ পরিচিত। এছাড়াও ছিলেন ডক্টর আইমান আল জাওয়াহিরি, মিশরের ইসলামিক জিহাদের প্রধান, যিনি পরে বিন লাদেনের ডান হাত হিসেবে পরিচিত হন। দ্য নিউ ইয়র্কার জাওয়াহিরিকে বিন লাদেনের পেছনের মানুষ হিসেবে উল্লেখ করে। পাকিস্তানি সাংবাদিক সালিম শেহজাদ, যিনি সিনিয়র আল কায়েদা নেতাদের সাথে যোগাযোগ রাখতেন, তিনি বলেন, আদর্শিক দিকনির্দেশনা এবং পরিচালন পরিকল্পনা আসলে জাওয়াহিরির। বিন লাদেন শুধুমাত্র একজন মুখপাত্র ছিলেন। জাওয়াহিরি জন্মগ্রহণ করেন 1951 সালে কায়রোর একটি মধ্যবিত্ত সম্ভ্রান্ত পরিবারে। তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্র পড়েন, পরে সার্জারিতে মাস্টার্স সম্পন্ন করেন এবং মিশরের সেনাবাহিনীতে 3 বছর সার্জন হিসেবে কাজ করার পর নিজের একটি ক্লিনিক চালু করেন। তিনি পাশ্চাত্য পোশাক পরতেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রচলিত চরমপন্থী ইসলামী আন্দোলন থেকে দূরে ছিলেন এবং এক পশ্চিমা ব্যক্তি যিনি 1970-এর দশকে তাকে দেখেছিলেন বলেন, সে কখনো কথাবার্তা বা আচরণে একজন ঐতিহ্যবাহী মুসলিমের মতো মনে হয়নি। তবে বলা হয় এসবই ছিল মুখোশ। আল কায়েদার সরকার অনুমোদিত ইতিহাসের লেখকরা দাবি করেন জাওয়াহিরি ছিল আজীবন এক চরমপন্থী, যে 1965 সালে মাত্র 14 বছর বয়সে মুসলিম ব্রাদারহুডে যোগ দেয়।